সেভাবে ছুটি নেই, কিন্তু আন্দোলনটা আমরা সেই জায়গায় আস্তে আস্তে তৈরি করছি। কেমন করে যে তিস্তা নিয়ে বিভিন্ন জায়গায় ছোটোখাটো আন্দোলন হচ্ছিল, যেমন এখানে হয়তো অনেকে বলে সাইদুল মিয়া দৌড়দৌড়ি করছে, যেমন করছে, আর একখানে আরেকজন করছে, আরেকখানে এইরকম বিচ্ছিন্নভাবে তিস্তা পারে অসংখ্য ছোট ছোট অংশ আন্দোলন সংগ্রাম করছিল। সেইটা আমরা 15 সালে নাম দেই তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। আমরা জানি কোনো একক এলাকা নিয়ে তিস্তাকে ঠিক করা যাবে না। আজকে যদি সোহাগের বাজার বাজাই তো কিসের মধ্যে লেংড়ি শেষ, অর্থাৎ পানি একখানে লাগলে আর একখানে উল্টে পাকে যাবে, তাহলে একজন বাঁচলে আরেকজন মরবে। আমাদের ধারণা হলো গোটা মানুষকে বাঁচাই, সেই কারণে আমরা সব যারা যেখানে আন্দোলন করতে তাদেরকে নিয়ে আমরা তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ করার পর 15 সালের পরবর্তীতে ওই সময় 15 সালে আমরা পাবলিক লাইব্রেরি মাঠে একটা সমাবেশ করি। সেই সমাবেশে আমরা দাবিগুলা সবাই সম্মিলিতভাবে এই দাবিগুলা তুলে ধরি। দেখা গেছে ওই সময় মন্ত্রী ছিল রাশেদ খান মেনন, আমি বলি খোলামেলা গেলাম, উনি মন্ত্রী ছিল, তিনি সেই সবাই ছিলেন। তারপরে সরকারের একটা অংশ থাকায় আমাদের খুব সুবিধা হয়েছে, সেই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর গোচরে নিয়ে এসে আমরা তিস্তা মহাপুকে যেটা আমরা বলছি, তখন মাননীয় প্রধানমন্ত্রী কী করলেন, চীনের সাথে কথা বলে তিনি একটা সমীক্ষা করালেন। পানি উন্নয়ন বোর্ড এবং চীনের পাওয়ার পয়েন্ট দুইটা মিলে একটা সমীক্ষা করলেন। সেই সমীক্ষা 16 সাল থেকে 19 সাল পর্যন্ত এই সমীক্ষা হয়, সেখানে হিসাব করা হয় সেই সমীক্ষা কী আছে। যারা বিশেষ করে ইউটিউব দেখেন যে এইটা একটা শহর হবে, স্যাটেলাইট শহর হবে, এখানে অনেক কিছু যারা অনেক কিছু আমরা চিন্তা করি পাবো না যে আমাদের এই পরিকল্পনা কী আছে। সেই বিষয়টাতে গেলাম না, এটা আপনার একটা স্বপ্ন আমাদের কাছে মনে হয় যে এটা কত কিছুই এখানে আমাদের সংযুক্ত আছে। এই স্বপ্নটা আমরা 19 সালে যখন পাইলাম, আমরা আশা করলাম 20 সালে 16 ডিসেম্বর একটা তারিখ, সম্ভাব্য তারিখ, সেদিন এটা উদ্বোধন হবে, সূচনা হবে। আমরা কি করলাম, ওই সময় তিস্তার দুই পারে আপনাদের নিয়ে, যেহেতু এত বড় কাজ প্রধানমন্ত্রী আমাদের অল্প কথা, তখন তো আন্দোলন করিনি আমরা, খালি বিভিন্ন আমরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাইলাম। আমি সেদিন অভিভূত হয়ে গেছিলাম, আমি তো এই কমিটির সাধারণ সম্পাদক, আমার ভাগে উত্তর পাকটাই বেশি পড়ে, কারণ আমি এই পাশে চেনা জানা, সোজা কথা। আর সভাপতির বাড়ি পীরগাছা, উনি আবার কাউনিয়া থেকে ওই সেটটা বেশি দেখে। এখন দুইজন দুই পাশে যাই, এটাও ঠিক, কিন্তু একটা পার্ট আছে, আমরা এই কাজটা করি। যেন আপনাদের সাথে আমার যে আন্তরিকতা, যে পরিচয়, পীরগাছা সেটা ছিল না তখন, এখন হয়েছে, তাহলে আমরা এইভাবে করতাম। আমরা এইটা মানববন্ধনের দায়িত্বে আমি এই পাশে থাকলাম, আর আমাদের সভাপতি সহ অন্যান্যরা ওইদিকে থাকলো। আমি অভিভূত হয়েছি, আমি যখন বানপাড়া থেকে জয়বাংলা পর্যন্ত গেছি, আমি বুঝতে পাইনি কোনটা কোন জায়গা, এত মানুষ আপনারা এখানে দাঁড়িয়েছেন। এটা কিন্তু একটা মানে আমি অন্তর থেকে বলছি, আমি চিন্তাও করি নাই যে শিশু থেকে শুরু করি বৃদ্ধ মহিলা সবাই যেভাবে জয়বাংলা পর্যন্ত যে সময় সে জায়গাতে, রাস্তা তো নাই, বালা দুই একবার আমার সবু মোটরসাইকেলে নিচে, দুই একবার উল্টিও পড়ছি আমরা, কিন্তু আমরা ছুটছি। এবং কথা কি বলবো, আমি ওই মানুষ কিভাবে এইটাকে গ্রহণ করছে, ঠিক কিনা? এইটা যেমন এখানে ঘটছে, এখানে তো রাস্তাঘাট ছিল না, কিন্তু পীরগাছা কাউনিয়া এই জায়গাগুলো তো রাস্তা আছে, তাদের কিন্তু আরো বেশি, তার 5টা পর্যন্ত সমাবেশটা করছে তাদের এই চিরে। এই আশা হলো, কিন্তু আমরা মনে করলাম সেটা কি বাস্তবায়ন হয়েছে? তাহলে আমরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন দিলাম, তার পক্ষে দাঁড়াইলাম, কিন্তু আমরা পাইলাম, এটা আমাদের দুঃখ কম। আমরা কেন পাইলাম না? আপনারা জানেন এই সমীক্ষাটা কে করে? এই সমীক্ষাটা চীন করে। কাকে নিয়ে? প্রোগ্রামটা কিন্তু বাংলাদেশের। আজকে পদ্মা সেতু হয়েছে, ওটা কি চীনের প্রকল্প? ওটা কি ভারতের প্রকল্প? না জাইকিয়ার প্রকল্প? ওটা বাংলাদেশের প্রকল্প। কে করছে? বাংলাদেশ করছে। সেখানে হয়তো 3 টাকা দিচ্ছে, অমুক দিচ্ছে, তমুক দিচ্ছে, তারা দিচ্ছে। প্রকল্প তো তাই হয়। তিস্তা মহাপরিকল্পনা যখন আমাদের আসলো, তখন বাদ সাজলো আমাদের বন্ধুরাষ্ট্র প্রতিবেশী ভারত। সে মনে করলো ভারত আর চীনের মধ্যে একটা সম্পর্ক খারাপ আছে, এই কারণে মনে করলো যে আমাদের বাড়ির পাশে যদি চীন আসে, ওদের নাকি ক্ষয়ক্ষতি হইতে পারে। এটা তাদের সম্ভাবনা, এটা তাদের মিডিয়া বিভিন্নভাবে এটা একটা ছাপ করলো। আমরা আমাদের চীনেরও দরকার, আমরা ভারতও দরকার, আমরা সবাইকে নিয়েই বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। কেউ হয়তো উন্নয়ন পার্টনার, কেউ প্রতিবেশী, সেটা যাচ্ছে। কাউকে বিরোধ করে তো কাজটা করা যায় না। এই যে 20 সালে যখন আমরা দেখলাম এই জন্য একটা বাধার সৃষ্টি হলো, 16 ডিসেম্বর উদ্বোধন হলো না, তখন আমরা সংশয় পড়লাম। আমরা একের পর এক কর্মসূচি দেওয়া শুরু করলাম, কারণ এটা যদি আমরা কর্মসূচি না দেই, এটা ফাইল চাপা পড়ে, আর জীবনে কেউ তিস্তা মহাপুরা মুখে আনবে না। এই প্রকল্প শেষ, আর তিস্তা নিয়ে কোনো ভাববার সময় নেই। যেমনিভাবে আপনারা জানেন 2011 সালে দুই দেশের যে পানি চুক্তি, যে পানি নিয়ে আমরা সংগ্রাম, বিভিন্ন রাজনৈতিক দল কথা বলে আপনারা জানেন। আপনার ছোটবেলায় কি পানি দেখছেন, এখন নদীতে কি? আমি ছোটবেলায় দেখছি এখানে মাঠ চলতো, গরু গাড়ি মাঠ দিয়ে পার হইতো,
শুষ্ক মৌসুমে। আর এখন আপনার হেঁটে পার হন, আমি আসলে হাঁটি পার হই, শীত শুষ্ক মৌসুম হই। এটার কারণটা কি? যে আমাদের যে পানির ভাগ ভারত থেকে, সেই ভাগটা আমরা পাচ্ছি না। এইটা দুই দেশের আলাপ আলোচনার মধ্য দিয়ে তখন মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী 2011 সালে এইটা সম্পূর্ণভাবে চূড়ান্ত করা হয় কিভাবে পানি বন্টন হবে। তিনি বাংলাদেশে আসলেন, সবাই মনে করলাম 2011 সালে পানি চুক্তি হয়ে যাচ্ছে। আমরা পানি চুক্তি মানে বর্ষাকালে না, এটা ভাবেন না, বর্ষাকালে এমনি বানিয়েছে, শুষ্ক মৌসুমের জন্য যখন আমাদের পানির দরকার, ঠিক সেই সময় পানি আমাদের দরকার। সে আসলেন, ওই সময় আপনারা জানেন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি, তিনি আর আসলেন না, চুক্তিটা আর হলো না। চূড়ান্ত চুক্তি কিন্তু স্বাক্ষরের অবস্থায় মমতা ব্যানার্জি ফেরাও দিলেন। আমাদের কথা, মমতা ব্যানার্জি কি ভারতের প্রধানমন্ত্রী? আমাদের সরকার প্রধান কি ভারতের কোন রাজ্য সরকারের সাথে চুক্তি করে? কেন্দ্রীয় সরকারের সাথে চুক্তি করে। তাদের কি কল্পনা, তাদের কি দুর্বিসন্ধি আমরা জানি না। আমাদের সেই চুক্তিটা হলো না। আজকে 2024 সাল পানি চুক্তির মুখ বাংলাদেশ দেখলো না, এটা অধরায় থেকে গেল। কবে হবে, কেমন করে হবে জানি না। সেই প্রেক্ষিতে 11 সালের পর আমাদের দাবির প্রেক্ষিতে আমরা যখন বললাম যে পানি আমাদের অধিকার, পানির হিস্সা আমরা চাই, এই অধিকার আমরা চাই, চাবো, কিয়ামত পর্যন্ত চাবো, এটা আমার চাওয়া। কিন্তু আমাদের তো চলতে হবে। আমাদের এই পানির অভাবে আজকে মূল নদী নাই। বর্ষা যখন আসে, বৃষ্টি যখন হয়, ভারত থেকে যদি পানি নামে, সেই পানি যাওয়ার জায়গা থাকে না, রাস্তা থাকে না। আর থাকে না কারণেই এই নদীটার অনেকটা ঠ্যাং বাইর হয়। এখান থেকে পাউলিয়া যেতে বা ভোটবাড়ি যেতে আজকে কয়টা নদী পার হতে হবে? এটা আপনাদের মুখের কথা, আমি শুনলাম 5-6টা, ওই পাশে আরো 3-4টা পার হতে হয়। তাহলে এটার কারণটা কি? কারণটা হচ্ছে নদীর যেটা মূল স্রোত, একটা নির্দিষ্ট স্রোত থাকবে, সেই জায়গাটি তিস্তায় শুষ্ক মৌসুমে থাকে না। আর থাকে না কারণে পানি যখন আসে, পানি তো একদিকে যাবেই, রাস্তা থাকে না, রাস্তা পানির রাস্তা পানি করে নেয়, আর সেই রাস্তা তার সুবিধা মতন করে নিচ্ছে। এর ফলে কি হচ্ছে, এই নদীটা এখানে যে অবস্থা, বিভিন্ন ছড়া যেগুলো আছে, আমরা ঠ্যাং বলি যেগুলোকে, সেই জায়গায় যে চর আছে, যে এলাকাগুলো আছে, পানি বাড়লেই সেখানে কি হয়, ভাঙনের শুরু হয়। হাজার হাজার পরিবার এই ডিমলা থেকে হরিপুর পর্যন্ত তিস্তার দুই তীরে 115-230 কিলোমিটার ব্যাপী মানুষ এইভাবে ধ্বংস হচ্ছে। এটা একটা দিক। আর একটা নতুন দিক যুক্ত হয়েছে। এখন তিস্তা পাড়ের মানুষ পানি পাক বা না পাক, বালুতে কিভাবে সোনা ফলাইতে হয় তিস্তা পাড়ের মানুষ শিখে গেছে, সেই কাজটি করছে, ঠিক কিনা? আজকে এই বালুতে ভুট্টা হয়, এই বালুতে এমন কোনো ফসল নাই আমার কৃষক ভাইয়েরা সেটা করে না, সেটার মধ্য দিয়ে কাজ করছে। পেঁয়াজ হয়, বাদাম হয়, ভুট্টা হয়, আলু, ভাটি দিকে প্রচুর পরিমাণে আলু হয়, অনেক রসুন হয়, কুমড়া হয়, অনেক ফসল আমরা ফলাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, হরকা বন্যা হচ্ছে এখন শুষ্ক মৌসুমে। আমি যখন আজকে কথা বলছি, এই বাদ দিয়ে যখন উত্তরে যাচ্ছি, প্রতিটা বাড়িতে দেখছি বাদাম, আমার মা বোনেরা আজকে বাদাম আলাদা করতেছে, ছড়াচ্ছে। তার সাথে আমি অনেক কয়েক জায়গায় কথা বলছি, অনেকেই বললো বাদাম দেখলাম বাদাম ভরে গেল, দেখলাম অনেকে বললো যে বাদাম আমরা ঘরে তুলতে পারি নাই সম্পূর্ণ। বাদাম আমরা যখন তুলতেছি, বাদাম যখন তোলার সময় হয়ে গেছে, সেই সময় হরকা বন্যা এসলো। অর্থাৎ হরকা বন্যা মানে এই একটু পানি বাড়লো, সেই পানি যেহেতু যাওয়ার জায়গা নেই, এই বাদামের মধ্যে স্রোত চলে গেল, কিংবা মানুষের যে বাদাম তুলে রেখেছে রাতের অন্ধকারে বন্যায় সেটা ভেসে গেল, ঠিক না? আমাদের পেঁয়াজ ডুবে যাচ্ছে কখন? চৈত্র বৈশাখ মাস। আমি 2021 সালে দেখছি এপ্রিল মাসে বাদাম, পেঁয়াজ সব মানুষের ধ্বংস হয়ে গেল পানিতে এসে। আপনারা 2022 সালে দেখেছেন, 2022 সালে 4 কার্তিক একটা বিরাট বন্যা হয়েছে। এক রাত্রেই, আমি আর অত ইতিহাসে যাচ্ছি না, রাতে ওই সময় বন্যা হয়, এটা আমার জীবনে আমি দেখি নাই, যে কার্তিক মাসের 4 তারিখে বন্যা হয়ে একদিনেই সমস্ত ঘর বাড়ি ভেসে নিয়ে গেছে এক হমকায়। এটা নদী ভাঙ্গন নয়, এইটাই ছিল একটা বন্যা। একসাথে ভারত থেকে পানি আসার ফলে তারা কোনো আমাদের সতর্ক বাণী জানায় নাই, আগে জানায় নেই, যার ফলে কি হয়েছে, আমরা অনেকের বাড়ি ঘর ভেঙে গেছে। আমরা জানি কাউনিয়া একজন মারাও গেছে ইয়াতে হরিপুর, মহিপুর ঘাটে। এই যে অবস্থা, এইটা তো আমাদের প্রতিবেশী দেশের কারণে হচ্ছে। তা আমরা তো সেই সমাধান, পানি বন্টন চুক্তি হচ্ছে না। আমরা চাচ্ছি আমার নদী আমি খনন করব, নদী ভাঙ্গন বন্ধ করব, নদীর 2 তীরে উদ্ধারকৃত জমিতে আমরা কৃষি আবাদ করব, আধুনিক কৃষি করব, সেখানে অনেক কিছু করব। এখানকার মানুষের কর্মসংস্থান, মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে মানুষ রক্ষা পাবে। এইটাই তো আমাদের আশা। পানির দাবি আমাদের থাকবেই, পানিতে ছাড় নাই, পানি আমরা চাই চাই চাই। কিন্তু আমরা এখন যেটা করতে চাচ্ছি, আমরা আমাদের নদী ব্যবস্থাপনা ঠিক করতে চাচ্ছি। আমার ভাইয়েরা, আমরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছি,
সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য আন্দোলনটা করছি। এখানে ভারত বাধা এ বাধা, এই হলো অবস্থা। তারপর কি হলো, আমরা এর মধ্যে ইতিমধ্যে শুধু 2020 সাল নয়, 2020 সালের পর আমরা যখন ধারাবাহিকভাবে এই কার্যক্রমগুলো শুরু করলাম, আপনারা প্রতিটা সময়ে আমাদেরকে সহযোগিতা করছেন, পাশে থেকেছেন, প্রত্যেক জায়গায় মানুষ আমাদের কাছে এগিয়ে এসেছেন। আপনারা অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে আপনারা কিন্তু এই আন্দোলনকে এই জায়গায় নিয়ে এসেছেন। আজকে যদি টিভি খোলেন, পত্রপত্রিকা খোলেন, দেশি হোক বিদেশি হোক, যারা খোঁজ রাখেন দেখবেন তিস্তা মহাপরিকল্পনা এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশে। এইটা কিন্তু আপনাদের ফসল, আপনাদের সংগ্রামের ফসল। আমরা হয়তো নদী খনন করতে পারি নাই, কিন্তু আলোচনার বিষয়ে নিয়ে যেতে পেরেছি। আপনারা জানেন কিছুদিন আগে গত 25 এপ্রিল আমরা 12টা উপজেলা তিস্তা পাড়ের আমরা মানববন্ধন সমাবেশ দিলাম। আপনারা অনেকে হাতীবান্ধা গিয়েছেন, জলঢাকায় হয়নি, পৌরসভার নির্বাচন ছিল, এই জন্য জলঢাকায় আয়োজনটা করতে পারে। 28 তারিখ নির্বাচন, 25 তারিখের সমাবেশ। একটু নির্বাচনের জায়গায় একটু অসুবিধা হয় বিভিন্ন আইন কানুনের, যার ফলে আমরা বলছি খালি কাগজটা জমা দেন, স্মারকলিপিটা দেন, জলঢাকা হয় নাকি। এই খবরটা বাংলাদেশের সাংবাদিক বৃন্দ, সমস্ত মিডিয়া যেভাবে তুলে ধরে আনিছেন, এটি একটি বিশাল ব্যাপার। আমি এই জন্য সাংবাদিক বন্ধুদের, যারা আমাদের তিস্তা আন্দোলনের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করছেন, তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই। তারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে আমাদের সাথে আছেন। সেদিন এই খবরের পর আমরা কয়েকদিনের মতো দেখলাম ভারতের পররাষ্ট্র সচিব, ওইখানে নির্বাচন চলছে, জাতীয় নির্বাচনের মাঝেই হঠাৎ করে তিনি বাংলাদেশে আসলেন। এসে তিনি কি বললেন? তিনি বললেন